খেলা চলছে বিশ্বজুড়ে, ফুটবল ক্রিকেট ছাড়াও খেলা রয়েছে এক দীর্ঘ ফর্দ। শুধু ফলাফল নয়, গত আজ এবং আগামীর খেলাকে প্রেস বক্স থেকে আমরা দেখতে চাই ভিন্ন চোখে। সেই দেখাটাই দেখতে পাবেন এখন মাঠে। সঙ্গে আছে আমি জুবায়ের আহমেদ। আরও একটা বার পালা বদল হলো বাংলাদেশ ক্রিকেটে। ওয়ানডে 3 অধিনায়কের যে ফরম্যাটটা ছিল সেখান থেকে গতকালকের বোর্ড সভার পর 2 অধিনায়কের যুগে ফিরেছে বাংলাদেশ ক্রিকেট। সেই সঙ্গে আরও অনেকগুলো ডিসিশন এসেছে যেটা বাংলাদেশ ক্রিকেটের জন্য, আগামীর বাংলাদেশ ক্রিকেটের জন্য যুগান্তকারী সিদ্ধান্ত হিসেবে ভাবছে বোর্ড কর্তারা। বিসিবি এক্সেলেন্স সেন্টার 2031 বিশ্বকাপ সামনে রেখে পূর্বাচল স্টেডিয়াম নিয়ে সিদ্ধান্ত আরও অনেক আলোচনায় হয়েছে বিসিবির বোর্ড সভায়। আমরা সেই সব বোর্ড সভার এবং বোর্ড সভা থেকে বাংলাদেশ ক্রিকেট কি কি পাচ্ছে সেসব নিয়ে আলোচনা করবো আজকের দিনে ক্রিকেট হালচালে। আমাদের সঙ্গে স্টুডিওতে আছেন সিনিয়র ক্রীড়া সাংবাদিক এবং কাসের ভাই। স্বাগত স্টুডিওতে। ধন্যবাদ আপনাকে। কাসের ভাই, বোর্ড সভাটা হলো বেশ অনেকটা দিন পরে। ফুটবল ওয়ার্ল্ড কাপের জন্য সবারই নজর ফুটবলের দিকে ছিল, সেখান থেকে ক্রিকেটে সরে আসে। ক্রিকেটের বোর্ড সভা 3.5 ঘন্টার একটা বৈঠক আমরা দেখলাম মোটামুটি, এবং সেখান থেকে অনেকগুলো আউটকামে আমরা পেয়েছি। সবচেয়ে বেশি আলোচিত সম্ভবত অধিনায়ক পরিবর্তনের ব্যাপারটা। খুব এক কথায় যদি বলি যে এই অধিনায়ক পরিবর্তনের ডিসিশনটা আপনি কিভাবে দেখছেন? 2 অধিনায়কে আরেকবার ফিরে আসলো বাংলাদেশ ক্রিকেট। প্রথমে বলি যে খুব কংক্রিট কিছু সিদ্ধান্ত এসেছে এবং খুব সরাসরিভাবে ক্রিকেট বোর্ড কোনো কিছু লুকোছাপা করেনি, এবং যেটা করার উচিত, যেটা করা তাদের চিন্তাটা ছিল, সেই চিন্তাটা তারা খুব স্পষ্টভাবে প্রকাশ করেছে। আর আপনি যেটা বলছিলেন যে 2 অধিনায়কের যে ফর্মুলায় বাংলাদেশ আবার ফিরে গিয়েছে, আমি মনে করি যে এটা পারফেক্ট সিদ্ধান্ত। কারণটা হলো যে এর আগে যে বাংলাদেশ 3 অধিনায়কের যে ফর্মুলায় গিয়েছিল এবং যে কায়দায় গিয়েছিল, দ্যাট ওয়াজ এ রং ডিসিশন। সো সেই রং ডিসিশনকে কারেক্ট করা হয়েছে ইন এ রাইট ওয়ে। আমি এটাই বলবো। কারণটা হলো যে আপনি দেখুন, বাংলাদেশ ওয়ানডে এবং T20 খেলে কয়টা বছরে? আপনি খুব সম্ভবত 12টার বেশি ওয়ানডে খেলে। তো 12টা ওয়ানডের জন্য শুধুমাত্র আপনি সারা বছরের জন্য একজন ক্যাপ্টেন আলাদা কেন করবেন? প্লাস আপনি T20ও কিন্তু সেরকমভাবেই খেলে, এবং দুটো খেলায় কিন্তু আপনার দেখবেন যে একটা 20 ওভারের, একটা 50 ওভারের খেলা। খেলার স্টাইল, ফরমেশন নিয়ারলি প্রায় সেম, একই ধরনের। এবং এটা ধরেন আপনি হয় কি যে অনেক সময় দেখবেন আপনি যে ক্রিকেটার আপনার, যাকে আপনি ওয়ানডে টিমের ক্যাপ্টেন করেছেন, তিনি কিন্তু আবার T20-তে নেই। আবার যিনি T20-তে রয়েছেন তিনি কিন্তু আপনার টেস্টেও নেই। এই ধরনের এক ধরনের জটিলতা তৈরি হয়। এই কারণে আমার কাছে মনে হয়েছে যে এটা পারফেক্ট সিদ্ধান্ত, যে সাদা বলের ক্রিকেটের জন্য আলাদা ক্রিকেট আপনার ক্যাপ্টেন, একজন ক্যাপ্টেন, আর রেড বলের জন্য একজন ক্যাপ্টেন। এটা আপনি পৃথিবীর আরও অনেক দেশ কিন্তু মেনে নিয়েছে। হ্যাঁ, আমরা কেন 3 ফরম্যাটের মানে 3 ক্যাপ্টেনের ফর্মুলা ফিরে গিয়েছিলাম, এটা আমিনুল ইসলাম বুলবুলের বোর্ড তারা যেভাবে চিন্তা করেছিল, সেই চিন্তার ফসল হিসেবে তারা সেটা করেছিল। কিন্তু তারা যে কায়দা সেটা করেছিল, আমি বলবো যে সে প্রক্রিয়াটা সঠিক ছিল না। যে আপনি হঠাৎ করে একজনকে সরিয়ে দিয়ে সেখানে 3 ক্যাপ্টেনের ফর্মুলায় চলে গেলেন। আমার কাছে মনে হয়েছে যে ওটা একটা ভুল ডিসিশন ছিল, এবং সেই ভুল সিদ্ধান্তটাকে বর্তমান ক্রিকেট বোর্ড যেটা শুদ্ধ করেছে খুব পারফেক্ট ওয়েতে, এবং যে কায়দায় শুদ্ধ করা উচিত ছিল সেই কায়দায় তারা সেটা শুদ্ধ করেছে। কাইসা ভাই, আমরা একদম শুরুতে অধিনায়কের ব্যাপারটা নিয়ে আলোচনা করছি, কিন্তু গতকালকে বোর্ড সভায় কিন্তু আরও অনেকগুলো ডিসিশন ছিল। আমরা বোর্ড সভা থেকে পূর্বাচল স্টেডিয়াম নিয়ে আমরা আলোচনা করছি। যতটুকু আমাদের এজেন্ডাগুলো যখন হাতে এসেছিল, তখন আমরা দেখেছিলাম প্রায় 150 কোটি টাকার মতো একটা বাজেট প্রস্তাবনা গতকালকে উত্থাপনের কথা ছিল। যদিও তাইম ইকবাল সেটা নিয়ে কথা বললেন, বিপিএল অনেক কথা ছিল, সেটাও হয়। আমরা গতকালকে যে বিসিবিতে যে বোর্ড সভায় যেসব সিদ্ধান্ত হয়েছিল, আমরা সেগুলো একটাবার দেখতে চাইবো। এরপরে আমরা সেই ধীরে ধীরে আমরা সেই আলোচনাগুলোতে আসবো। আমাদের পক্ষে কি সেই বোর্ড সভার ডিসিশনগুলোকে আমাদের হাতে আছে কিনা একটু যদি আমরা দেখতে চাই, যে বোর্ড সভার সিদ্ধান্তগুলো আমরা একবার দেখবো। ওইখানটা অনেকগুলো ডিসিশন ছিল। বিশেষ করে আমার মনে আছে যে বলা হচ্ছিল যে বিপিএল নিয়ে কোনো সিদ্ধান্ত আসেনি, যদিও বিপিএল নিয়ে আলোচনার একটা কথা ছিল। আই থিঙ্ক এই জায়গাগুলো একটু দেখাতে হবে, বোর্ড সভার সিদ্ধান্তগুলো যদি সম্ভব হয়। হ্যাঁ, সেটাই আপনি যেটা বলছিলেন যে বিপিএল নিয়ে একটা সিদ্ধান্ত জানিয়েছেন ক্রিকেট বোর্ড সভাপতি নিজে, তিনি জানিয়েছেন যে জোড়াতালি দিয়ে অন্তত ক্রিকেট বোর্ডের এবারের আপনার বিপিএলটা হবে না। এবং এটা করার জন্য আমি মনে করি যে তিনি সঠিক কথাটাই বলেছেন। কারণ এর আগে আমরা যখন দেখেছি যে আপনি অনেক সমস্যা থাকা সত্ত্বেও শুধুমাত্র সেই সমস্যার সমাধান না করে আপনি যখন বিপিএলটা শুরু করেছেন, তখন এই বিপিএল কিন্তু অনেক বদনাম হয়েছে। আমি নিজেই লিখেছি যে আপনি যে বিপিএল নিয়ে আপনার গর্বের করার কথা ছিল, সেটা গর্ব আমরা করতে পারিনি, বরঞ্চ বিপিএল আমাদের ক্রিকেটকে বদনাম করেছে। তো সব কিছু মিলে বড় ধরনের সমস্যা তৈরি করেছিল বিপিএল। এই সমস্যাগুলোর সমাধান যদি আপনি না করে আবার সেই সমস্যা রেখেই যদি আপনি আবার বিপিএল করতে চান, তাহলে দেখবেন যে সেই বদনামের দায়টা আরেকটু বাড়বে। এবং এই ক্রিকেট বোর্ড যা রয়েছে তারা কিন্তু সেই বদনামের ভাগিদার হতে চায় না বলেই তারা সঠিক ওয়েতে, একটা সিস্টেমেটিক ওয়েতে বিপিএলটাকে এনে তারপর তারা শুরু করতে চায়। আমি জাস্ট ছোট্ট একটা কথা যোগ করি এখানে। বর্তমান যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি তামিম ইকবাল, তিনি কিন্তু আপনি ইন্টারন্যাশনাল ফ্র্যাঞ্চাইজি যে কমিটি যেটা রয়েছে, ক্রিকেট যেটা রয়েছে, সেই ক্রিকেট কমিটির দেখভাল করার জন্য যে কমিটি তৈরি করা হয়েছে একটা আইসিসিতে, সেই কমিটির চেয়ারম্যান তিনি কিন্তু।
মানে ইন্টারন্যাশনালি যে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট হয়ে থাকে, কিন্তু তার অধীনে যে একটা বিপিএল এর সংখ্যা দেখা যাচ্ছে রাইট, সেটা তো সেটাই না, তার অধীনে যাতে বিপিএল নিয়ে সংখ্যাটা দেখা গেলে বা সেখানে যদি সমস্যা থাকে তাহলে তো তাকেই জবাবদিহি করতে হবে যে আপনি আপনার দেশের ক্রিকেটটাকেই ঠিক করতে পারছেন না, তা আপনি অন্য দেশের ফ্র্যাঞ্চাইজি লিগ নিয়ে কিভাবে করবেন। এই কারণে তিনি, আমি মনে করি যে সঠিক সিদ্ধান্ত নিয়েছেন যে এখানে আপনার টোটাল একটা সুন্দর সমাধানের মধ্যে এসে তারপর আপনি এটাকে চালু করবেন। আমি মনে করি না যে জোড়াতালি দিয়ে বা আপনি এরকম সমস্যা রেখে আপনি আবার বিপিএলটা শুরু করবেন। সেটাতে যদি একটু দেরি হয়, যদি একটু একটা বছর গ্যাপও আপনি দিতে পারেন, আমার মনে হয় যে আমি গ্যাপ বলবো না, আমি বলবো যে এক বছর ড্রপও যদি দিতে পারেন, তাহলে আমার কাছে মনে হচ্ছে যে এটাতে মানে খারাপ কোনো কিছু হবে না, বরঞ্চ আমার কাছে মনে হচ্ছে যে একটা সঠিক ওয়েতে ফিরে যাওয়ার একটা উপায় তিনি এটাতে খুঁজে বের করতে পারবেন। আমরা বিসিবির ডিসিশনগুলোকে একবার দেখতে পারি কিনা? আমি আমার টেকনিক্যাল টিমের কাছে আরেকবার যাইবো যে বিসিবির ডিসিশনগুলো গতকালকের বিসিবির ডিসিশনগুলো দেখানো সম্ভব কিনা। রাইট, সেটা ডিসিশনগুলো আমরা জানি, যেটা আপনি বললেন যে সেটা এই 3 অধিনায়কের ক্যাপ্টেন ফর্মুলা থেকে বাংলাদেশ ক্রিকেট বোর্ড সরে এসেছে। আরেকটা হলো যে আপনি জোড়াতালি দিয়ে বিপিএল তারা করবেন না, তারা প্রয়োজন হলে সেটা বলেননি যে বিপিএল এখনো হবেও না। এই আমরা যেটার জন্য অপেক্ষা করছিলাম এখানটায় কাছে ভাই আমি একটু ধারাবাহিকভাবে আসছি, আমরা অধিনায়কের আলোচনা আরেকবার আসবো, মিরাজের ক্যাপ্টেন্সি নিয়ে আমরা, মিরাজের পারফরমেন্স নিয়ে আমরা আসবো। সেপ্টেম্বর মাসে ভারতকে আনার জন্য একটা চেষ্টা চালাচ্ছে ক্রিকেট বোর্ড, যদিও তামিম ইকবাল বলেছেন যে দেয়ার আর সার্টেন বর্ডার্স দ্যাট আই শুড নট ক্রস। সেই জায়গাটাতে আমরা একটু আসতে চাইবো একটু পরে। বিসিবি এক্সেলেন্স সেন্টার এবং পূর্বাচল স্টেডিয়াম নিয়ে আলোচনার অগ্রগতি, এবং পূর্বাচল স্টেডিয়ামে 2031 ওয়ার্ল্ড কাপ আয়োজনের জন্য বিসিবি একটা আলোচনা করছে। তবে আমার কাছে পার্সোনালি যে জিনিসটা সবচেয়ে বেশি অ্যালার্মিং, মেডিকেল বিভাগ নিয়ে বিতর্কের পরেও নেই কোনো উল্লেখযোগ্য আলোচনা। এই জিনিসটাও আমি আপনার কাছে জানতে চাইবো। বিপিএল নিয়ে আসেনি নতুন সিদ্ধান্ত, এবং সিরিজ বাই সিরিজ নয়, খেলোয়াড় এবং কোচিং স্টাফের মূল্যায়ন হবে 6 মাসের পরিকল্পনায়। আই থিঙ্ক আমরা একবার মিরাজের ইস্যুটাতে থাকি, তারপর আমরা আস্তে আস্তে ধীরে যাবো যে মিরাজকে অ্যাকচুয়ালি ভাই ক্যাপ্টেন হিসেবে কেমন দেখলেন। যে আমি যদি পার্সোনালি বলি, ঘরের মাটিতে মিরাজের পারফরমেন্স এবং মিরাজের অধীনে যে ওয়ানডে টিম ছিল তারা সিরিজ জিতেছে, কিন্তু প্রতিপক্ষের উপর ডমিনেন্টও হতে বা তারা করছে, বাট আই থিঙ্ক দেয়ার ইজ এ ল্যাক অফ কনসিস্টেন্সি, বিকজ প্রত্যেকটা সিরিজে 2-1 2-1 2-1 2-1 করে জিতেছে। কোনো সিরিজে একেবারে যে শুরু থেকে শেষ পর্যন্ত দাপট ছিল না বাংলাদেশ টিমের, এটা আমার চোখে লেগেছে। আপনার অবজারভেশনটা? না, আমি মনে করি না যে এটা বড় কোনো ত্রুটি। কারণটা হলো যে আপনি 2-1-এ জিতুন আর 3-1-এ মানে 3-0-তে জিতুন। 3-0-তে জিতলে আপনি হয়তো বলতে পারেন যে দাপুটে জয়, আর 2-0 যখন জিতবেন তখন প্রতিপক্ষ যারা রয়েছে তারাও কিন্তু জেতার জন্য এসেছে। সো কম্পিটিটিভ ব্যাচটা হয়েছে। বিষয়টা হলো যে এখানে আপনার 4টা সিরিজ জিতেছেন মিরাজ তার নেতৃত্বে, কিন্তু সবচেয়ে বড় সমস্যাটার বিষয়টা হলো যে এই 4টা সিরিজে অথবা এই মেয়াদকালে তার নিজস্ব পারফরমেন্সটা কি, তার নিজস্ব পারফরমেন্স। ক্যাপ্টেন যদি নিজে পারফরমেন্স না করেন তখন পুরো দলটাকে দেখবেন, আপনি দল যতই জিতুক না কেন, আপনি দলের মধ্যে কিন্তু একটা বড় ধরনের সমস্যা থাকেই, দলটাকে একটু বিবর্ণ মনে হয় যে, এবং তার চেয়ে বড় বিষয়টা যে ক্যাপ্টেন কিন্তু তখন আপনি বাদবাকিদের কাছ থেকে কিন্তু এক ধরনের একটা যে সম্মানটুকু থাকে সেই সম্মানটুকু তিনি 100% কিন্তু তিনি পাবেন না। কারণ ক্যাপ্টেনের কাজ হলো কিন্তু আপনি লিডিং ফ্রম দ্য ফ্রন্ট, মানেটা কি যে আপনাকে নেতৃত্ব দিয়ে জেতাতে হবে, পারফরমেন্স করে জেতাতে হবে। শুধুমাত্র ক্যাপ্টেনের কাজ কিন্তু টস করা না, ক্যাপ্টেনের কাজ শুধুমাত্র টস করা না, ক্যাপ্টেনের কাজ কিন্তু নিজে পারফর্ম করে দলকে জেতানো। এবং সবচেয়ে বড় কথা সম্ভবত ক্রিকেটে কুইক ডিসিশন মেকিংটা অনেক বেশি হেল্প করে ক্যাপ্টেন্সির বেলাতে। রাইট, এটাই অনেক বড় তার জন্য সমস্যা হয়েছে। দল ভালো করছে কিন্তু তিনি নিজে তার পারফরমেন্সটা একটু বিলো এভারেজ পারফরমেন্স হয়ে গিয়েছিল। 24টি ম্যাচে তিনি ক্যাপ্টেন্সি করেছেন এবং উইকেট পেয়েছেন মাত্র 24টি। দ্যাট মিনস তিনি কিন্তু দলের মূল স্ট্রাইক বোলারদের একজন। দ্যাট মিনস তিনি প্রত্যেকটা ম্যাচে মাত্র 1টি করে উইকেট পেয়েছেন। এই 24টা ম্যাচে তার হাফ সেঞ্চুরি রয়েছে মাত্র 4টি, তার মধ্যে 77 একটা, এবং কখনোটাই কিন্তু আপনি তেমনভাবে ম্যাচ উইনিং কোনো কিন্তু ভূমিকা তিনি রাখতে পারেননি। 490 রানের মতো করেছিলেন 24টা ম্যাচে, গড় আপনার মাত্র 24, ভেরি মিডিওকর পারফরমেন্স কিন্তু। সো এই জিনিসটাই আমার মনে হয় যে নির্বাচকদের মধ্যে একটা বড় ধরনের কাজ করেছে, যে তিনি ক্যাপ্টেন্সি হয়ে খুব সম্ভবত বার্ডেনটা তার উপর চলে এসেছে দেখে তার পারফরমেন্সটা একটু বিবর্ণ হয়ে যাচ্ছে। সো এখান থেকে, এবং সেটা তামিম ইকবাল নিজেও বলেছেন, সেটা ব্যাটিং এ প্রত্যাশিত। আমরা মিরাজের পারফরমেন্সটা একটু দেখতে চাই, যেটা নিয়ে আপনি নিজেই বলছিলেন। এই ওয়ানডেতে মিরাজের পারফরমেন্স যখন ফ্যাক্টস যদি আমরা দেখি, অধিনায়ক থাকা অবস্থায় তিনি 490 রান করেছেন, অধিনায়ক থাকা ছাড়া তিনি 1399 রান, অবশ্য অধিনায়ক 24 ম্যাচ এবং অধিনায়ক ছাড়া 101 ম্যাচ। গড় এবং স্ট্রাইক রেট যদি দেখি, গড় 27.22 অধিনায়ক অবস্থায়, অধিনায়ক ছাড়া সেটা একটু কম 22.93। তবে সে সময় তার রান তোলা গতিটা বেশ ভালো ছিল। মিরাজ যে পজিশনে খেলেন সেখানে রান তোলা গতিটা একটু ইম্পর্টেন্ট। এখানে মোস্ট প্রবলেমটা হলো যে আপনি পার্থক্য কিন্তু খুব একটা নেই, কিন্তু আপনি পার্থক্যটা কোথায় খুঁজে পাবেন জানেন? পার্থক্যটা খুঁজে পাবেন আপনি ইম্প্যাক্টে।
আপনি প্রভাবটা কি ছিল, তিনি যে দুটো হাফ সেঞ্চুরি করেছেন এবং তিনটি সেঞ্চুরি করেছেন, আমি এটাই বলতে চাচ্ছি যে যখন তিনি অধিনায়ক ছিলেন না, সো এটা মোস্ট ইম্পর্টেন্ট থিং যে আপনি সেঞ্চুরি করেন বা না করেন, আপনি হাফ সেঞ্চুরি করেন বা না করেন, ইট ডাজ নট ম্যাটার। ম্যাটারটা কি? ম্যাটারটা হলো যে আপনার 15 রানটা কতখানি কার্যকর, আপনার ম্যাচে প্রভাবটা কতখানি রয়েছে, আপনি ইম্প্যাক্ট কতখানি আনতে পারছেন, সত্যিকার অর্থে আপনার রানটা দলের জন্য কাজে লাগছে কিনা, দ্যাট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং। সেটা কিন্তু পুরো তার মেয়াদকালে, ক্যাপ্টেন্সির মেয়াদকালে একটা বা দুটো ম্যাচ বাদে আপনি কিন্তু কোনো ম্যাচেই তার এরকমভাবে আমরা সেরকম পারফরমেন্স কিন্তু পাইনি, যেটা আমরা অধিনায়ক তিনি যখন ছিলেন না তখন তার কাছ থেকে যেটা পেয়েছি। দ্যাট মিনস অধিনায়কটা তার কাছে কিন্তু এক ধরনের বাড়তি প্রেশারের মতো হয়েছে। আমি প্রেশার বলবো না, আমি বলবো যে এটা তার পারফরমেন্সটাকে একটু বিবর্ণ করে দিয়েছে। সো এই কারণে এটা একটা বিষয় অবশ্যই ছিল। এবং আমি মনে করি যে বাংলাদেশের যে দুই ক্যাপ্টেনের ফর্মুলায় বাংলাদেশ যে ফিরে গিয়েছে, এটা পারফেক্ট একটা সিদ্ধান্ত। কারণটা হলো যে যেটি বললাম যে আপনি টি-20 এবং ওয়ানডে কিন্তু নিয়ারলি সেম ফরম্যাটের খেলা, একটা 50 ওভার একটা 20 ওভারের খেলা হয়। সো এখানে আমার মনে হয় না যে এত বেশি আলাদা ক্যাপ্টেন্সি দেওয়ার কোনো কিছু রয়েছে। আরেকটা বিষয় হলো যে আমরা বাংলা একটা কথা জানতাম সবসময় যে অধিক সন্ন্যাসীতে গাজন নষ্ট। সো এখানেও কিন্তু এক ধরনের আপনি দেখবেন যে একটা এই যে ওয়ানডে, টি-20 এবং টেস্টে যে দলটা রয়েছে, এই তিনটা দলই কিন্তু আপনি এই একই দল প্রায় কিন্তু আপনি এই তিনটা ফরম্যাটে খেলে। তো তিনটা ফরম্যাটে প্রায় একই দল খেলে এবং এই তিনটা ফরম্যাটে যখন ড্রেসিং রুমে 3 ক্যাপ্টেন থাকবেন, তখন সেখানে কিন্তু আপনি এক ধরনের একটা কোল্ড ওয়ারের চেয়ে বড় বিষয়টা হলো যে একটা আপনি, আমার কাছে মনে হয় যে আপনার মানে সিনক্রোনাইজেশনটা ঠিক হয় না। দেখে মনে হবে যেন যে এইটাতে আমি ক্যাপ্টেন, ওটাতে সে ক্যাপ্টেন, এক ধরনের একটা আমার মনে হয় যে পুরো জিনিসটা একটা মানে পারফেক্ট ওয়েতে আপনি যে সিদ্ধান্ত নিতে যাচ্ছেন সেই সিদ্ধান্তটা আপনি নিতে পারবেন না। এই কারণে ক্রিকেট বোর্ড যে সিদ্ধান্তটা নিয়েছে এখন সাদা বলের জন্য এক ক্যাপ্টেন এবং লাল বলের জন্য এক ক্যাপ্টেন, ইটস এ ভেরি রাইট ডিসিশন আমার কাছে মনে হচ্ছে। মিরাজ অধিনায়কত্বটা হারিয়েছেন জিম্বাবুয়ে সিরিজের পরপর। আমরা দেশের বাইরের মিরাজের পারফরম্যান্সটা দেখে নিয়েছি এবং খুবই পুয়ার ম্যাচের মধ্যে তিনি মাত্র 2টা ম্যাচ জিতেছেন বোধহয়, 13টা ম্যাচ হেরেছেন এবং 8 ম্যাচ লাস্ট যেই টেনিয়রটা ছিল সেটা 2025 থেকে যেতে চাই, 8টা ম্যাচ খেলেছেন, একটা মাত্র জয়, হার 7টা এবং জয়ের হার 12.5। এবং কাছে ভাই আপনি সিনিয়র, আপনার মনে থাকবেন তামিম ইকবাল জিম্বাবুয়ে সিরিজে বাজে ফলাফলের পরে তার অধিনায়কত্বে গিয়েছিল, সাকিব আল হাসান তারও জিম্বাবুয়ে সিরিজে বাজে ফলাফলের পরে অধিনায়কত্ব চলে যায়, মেহেদী হাসান মিরাজের তাই গেল। ইটস এ সাইকেল নাকি জিম্বাবুয়ে সফরটাই বাংলাদেশের অধিনায়কদের জন্য অপয়া? না, ঠিক অপয়া আমি বলবো না ওই অর্থে। আপনি যদি দুটো দলের আপনি শক্তিমত্তা বিচার করেন তাহলে আমি তো মনে করি যে জিম্বাবুয়ের থেকে বাংলাদেশের অবশ্যই জিতে ফেরা উচিত ছিল। এবং আপনি যে দুটো ফরম্যাটে আপনার সবচেয়ে ভালো খেলছিলেন, আপনি সাম্প্রতিক সময় আপনি টেস্টে তো দুর্দান্ত টিম ছিল, আপনি টেস্টে পাকিস্তানের মাটিতে হারিয়েছেন, দেশের মাটিতে হারিয়েছেন 2-0-তে, এবং দ্য ওয়ে যে ইম্প্যাক্টটা দেখে হারিয়েছেন তাতে এই দলটাকে মনে হচ্ছিল যে ওয়ান ডে টেস্ট টিমে বাংলাদেশের যে কিছু লুপহোলস ছিল সেই লুপহোলসগুলো বাংলাদেশ কাভার আপ করতে পেরেছে। কিন্তু সেটা জিম্বাবুয়েতে আমরা টেস্ট ভালো করতে পারিনি, টেস্টে ব্যাটিংটাই আমাদেরকে সবচেয়ে বেশি ডুবিয়েছে এবং ওয়ানডেতেও আমরা ভালো পারফরমেন্স করতে পারিনি। যদিও ওয়ানডেতে আমরা আমাদের সেরা শক্তি নিয়ে খেলেছিলাম, আমরা কিন্তু টেস্টে নাহিদ রানাকে খেলাইনি। আমি সেটাকে অজুহাত বলবো না, আমি বলবো যে সেটা হয়তো ওয়ার্কলোড ম্যানেজমেন্টের একটা পার্ট ছিল, কিন্তু সেই ওয়ার্কলোড ম্যানেজমেন্টের আরেকটা পার্ট হিসেবে আপনি কিন্তু নাহিদ রানাকে ওয়ানডেতে খেলেছেন, কিন্তু তারপর আপনি সেই ম্যাচ সিরিজটা হেরেছেন। সো আমার কাছে মনে হচ্ছে যে জিম্বাবুয়ের মতো, এবং জিম্বাবুয়ে কিন্তু এখন খুব একটা রেগুলারও না, আপনি ইন্টারন্যাশনাল ক্রিকেটে রেগুলারও না, বছরে কয়েকটা ম্যাচ খেলে তারা, কিন্তু সেই দলটাই যখন আপনাকে মানে দাপটের সঙ্গে বাংলাদেশকে হারিয়ে দেবে এবং বাংলাদেশ খুব নতজানু, আপনি একটা ম্যাচে খারাপ করতে পারেন সেটাতে কোনো সমস্যা নেই, একটা ইনিংসে খারাপ করলেন, কিন্তু আপনি ধারাবাহিকভাবে যখন খারাপ করবেন তখন মনে হবে যে ইয়েস দেয়ার ইজ সামথিং ল্যাপস। তো এই জিনিসটা আমি মনে করি যে জিম্বাবুয়ে সফর থেকে বাংলাদেশের এটা একটা সোল সার্চিং এর একটা বিষয় অবশ্যই আসা উচিত। এবং তাতে বাট এই সিরিজের জন্যই যে তার ক্যাপ্টেন্সিটা গিয়েছে, হারার জন্য ক্যাপ্টেন্সি গিয়েছে, সেটা আমি মানতে রাজি না। আমার কাছে মনে হচ্ছে যে 2027 বিশ্বকাপকে ঘিরে বাংলাদেশ যে ওয়ানডে পরিকল্পনা করছে বা যাকে ক্যাপ্টেন হিসাবে দেখতে চায়, পুরো টিমটাকে কিভাবে গোছাতে চায়, সেটার একটা পরিকল্পনার অংশ হিসেবে কিন্তু আপনি এই সাদা বলের ক্রিকেটে আপনি এক ক্যাপ্টেনকে সেট করা হয়েছে এবং এটা সঠিক সিদ্ধান্ত। কাসের ভাই, মিরাজকে নিয়ে যখন আলাপচলনটা চলছে তখন এটা পার্সোনালি আমার কাছে ফিল হয় সাউথ আফ্রিকা কন্ডিশনে আপনি 3 জন পেসার বা 4 জন পেসার আপনি খেলাবেন ওয়ার্ল্ড কাপে, সাউথ আফ্রিকার আদর্শ আইডিয়াল কন্ডিশন, সেক্ষেত্রে আপনার আমাদের টিমে 4 জন পেসার হয়তো বা রেডিও আছে, পাইপলাইন বেশ সমৃদ্ধ, শরীফুল, নাহিদ রানা, তাসকিন, মুস্তাফিজ, আমাদের 4 জন পেসার রেডি আছে, একজন স্পিনার নিয়ে পুরো ওয়ার্ল্ড কাপ খেলবে। মিরাজ কি ওয়ার্ল্ড কাপে একজন স্পেশালিস্ট স্পিনার হিসেবে জায়গা পাওয়ার মতো দাবি রাখে, নাকি মিরাজকে ব্যাটসম্যান হিসেবে আমরা বিবেচনা করব, ব্যাটসম্যান হিসেবে বিবেচনা করব? কারণ মিরাজের যে জায়গাটা, তারপরে কিন্তু আপনি তানভীর বলি, রিশাদ বলি,
তারাও কিন্তু স্পিনার চলে আসতে পারে। সো এই জায়গাটাতে কিন্তু একটা মানে প্রশ্ন থেকে যে আমি এই প্রশ্নটাই আপনার কাছে ফিরে এসে জানতে চাইবো। একটা বিরতির সময় হয়ে গিয়েছে, এখন মাঠে নিচ্ছি একটা বিরতি, ফিরছি একটু পরে। আমি ভরসা রাখি হিরন স্মার্ট ওয়াটার পিউরিফায়ারে। ভাইয়া, যেমনটা বিরতিতে যাওয়ার আগে বলছিলাম যে মিরাজকে কি একমাত্র স্পিনার হিসেবে ওয়ার্ল্ড কাপে নিয়ে যাওয়া উচিত কিনা, বা মিরাজের ভূমিকাটা ওয়ার্ল্ড কাপে কী হবে, যেহেতু রিশাদ এবং তানভীরের মতো স্পিনার আছে। ইভেন রিশাদের যে ধরনের বোলিং সেটা ফার্স্ট পিচে বেশ ভালো, তিনি বিগ ব্যাশেও ভালো করেছেন। মিরাজের ফিউচারটা ওয়ার্ল্ড কাপে কেমন? প্রথমে বলি যে আপনি নট নেসেসারি যে সাউথ আফ্রিকায় আপনার খেলা হলে 4 জন পেস বোলার নিয়ে আপনার খেলাতে হবে। আপনি 3 জন পেস বোলার এবং 2 জন স্পিনার নিয়েও কিন্তু আপনি সেখানে ওয়ানডেতে এর আগেও আমরা কিন্তু খেলেছি এবং বিশ্বের অন্যান্য দলগুলো খেলেছে। আপনি যদি সেরকম হয়ে থাকে তাহলে তো আপনি দেখবেন যে আপনি 5 জন পেস বোলার নিয়ে কিন্তু অনেকে হয়তো খেলবে। বাট আমার কাছে মনে হচ্ছে যে সেটা আপনি কম্বিনেশনের জন্য কখনোই ঠিক হবে না। সো এখানে বাংলাদেশ যদি 2 জন স্পিনার নিয়েও খেলতে পারে, 3 জন পেস বোলার নিয়ে খেলতে পারে। হ্যাঁ, আপনার কথায় ফিরে যাচ্ছি, যদি কোনো কারণে একজন স্পিনার নিয়ে বাংলাদেশ খেলে তাহলে মিরাজের কি হবে? হি হ্যাভ টু উইন দ্য চ্যালেঞ্জ, তাকে চ্যালেঞ্জটুকু জিততে হবে যে আমরা যে 3 জন বা 4 জন স্পিনারকে নিয়ে চিন্তা করছি সেই স্পিনার মধ্যে আমি সেরা হব। এই চ্যালেঞ্জটুকু, এই ব্যক্তিগত পারফরমেন্সটুকু তাকে নিতেই হবে, চ্যালেঞ্জটুকু নিতে হবে। 2016 সাল থেকে যিনি জাতীয় দলে খেলছেন, 2026-এ এসে তাকে তিনি যদি এখন চিন্তা করতে হয় যে আমার জায়গাটা কোথায়, তাহলে তো বলবো যে আমি যে এই সময়ের মধ্যে তিনি হি ক্যানট সিমেন্টেড হিজ প্লেস, তিনি তার প্লেসটা ঠিকমতো সিমেন্ট করতে পারেননি। 10 বছর জাতীয় দলে খেলার পর তো আপনার কাছে কেন মনে হবে যে আমি জাতীয় দল থেকে ছিটকে যাব বা জাতীয় দলে আমার সুযোগটুকু নেই? আপনাকে সেরকমভাবে পারফরমেন্স করতে হবে এবং সেরকমভাবে চ্যালেঞ্জটুকু নিতে হবে। সেই লোন চ্যালেঞ্জটুকু তিনি নিতে পারেন। যদি একজন স্পিনার খেলানো হয় একাদশে, তাহলে হয়তো তিনি সুযোগটুকু পাবেন, আর যদি না পারেন তাহলে তার জায়গায় অন্য কেউ থাকবে। ইটস ভেরি ক্রুয়েল গেম, মানে আপনি করার কিছু নেই। আপনি যদি না পারেন তাহলে আপনার জায়গায় আরেকজন কিন্তু রেডি হয়ে রয়েছেন তোর ইসের জন্য। কিন্তু এটার মানে এটা না যে আপনাকে নিতেই হবে বা আপনার শুধু অভিজ্ঞতা রয়েছে এই কারণে নিতে হবে। পারফরমেন্স ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং। বাট আমার কাছে তারপরে মনে হচ্ছে যে বাংলাদেশ খুব সম্ভবত এখনই এত দূরের চিন্তাটা করছে না যে আপনি 4 জন পেস বোলার নিয়ে খেলাতে হবে। মোস্ট প্রবাবলি 3 জন পেস বোলার নিয়ে, কারণ নিজের শক্তিটাও তো কিন্তু দেখতে হবে একটু। আর সেই সঙ্গে আপনি যখন 4 জন পেস বোলার নিয়ে খেলাবেন, দ্যাট মিনস আপনি কিন্তু মিরাজের কাছ থেকে আপনি কিন্তু ব্যাটিংটাও পাবেন। কিন্তু আপনি 4 জন পেস বোলার নিয়ে খেলাবেন, তখন কিন্তু সেই ব্যাটিংটা আপনার একটু ল্যাপসটুকু তৈরি হবে। সো এখানে শুধুমাত্র আপনার বোলিং নিয়ে চিন্তা করলে হবে না, আপনাকে কিন্তু ব্যাটিংটাও যাতে একটু ডেপথটা বাড়ে সেই চিন্তাটাও করতে হবে। তো সেটাও কিন্তু তাকে বাড়াতে হবে। এবং আমরা দেখেছি যে ব্যাট হাতে কিন্তু মেহেদী মিরাজ দলকে জিতিয়েছেন, বেশ কয়েকবার কিন্তু দলকে জিতিয়েছেন, ক্রুশিয়াল ভূমিকা রেখেছেন। তো এখন তিনি কেন পারবেন না? সো এই কন্টিনিউশনটা তাকে রাখতে হবে। সো ক্রিকেটের দুটো জিনিস মাস্ট আপনাকে মাথায় রাখতে হবে, পারফরমেন্স এবং কন্টিনিউশন। আপনি কোথায় অনেক দিন আগে একটা পারফরমেন্স করেছিলেন সেটাকে ভাঙিয়ে আপনি অনেক দিন চলবেন, নো নিড। আপনি এটা কিন্তু কখনোই হবে না। আপনাকে ধারাবাহিকভাবে পারফরমেন্স করতে হবে, ধারাবাহিকভাবে কিন্তু আপনাকে দলের টিকে থাকার জন্য এটা মোস্ট ইম্পর্টেন্ট শর্ত। কাইসার ভাই, আমরা একটু লিটন দাসের বেলায় আসতে চাই। লিটন দাসের ক্ষেত্রে এটা আমার পার্সোনাল ফিলিংস, আর একবার বলছি এটা আমার একান্তই পার্সোনাল ফিলিংস, বাট আমার কাছে যেটা ফিল হলো যে লিটন দাসের উপর কি একটু চাপ বেড়ে যাচ্ছে। তিনি 3টা ফরম্যাটেই খেলছেন, 3টা ফরম্যাটেই তাকে উইকেট কিপিং করতে হচ্ছে, ব্যাটিং করতে হচ্ছে, ওয়ানডেতে সামটাইমস তাকে ওপেনিংও করতে হয়, টি20তেও ওপেনিং মাঝে মাঝে তাকে করতে হয়, যদি এখন সেটা দেখা যাচ্ছে না। মিডল অর্ডারের 4 নম্বরের গুরুত্বপূর্ণ দায়িত্বটা নিতে হয়, উইকেট কিপিং করতে হয়, ক্যাপ্টেন্সি করতে হয়। লিটনের উপর কি প্রেশারটা একটু বেশি হয়ে যাবে? তার ভূমিকাই তো এটা, তিনি জানেন যে তার কাজটুকু কি। ঠিক আছে, আপনাকে যখন এই চেয়ারে বসানো হয়েছে তখন আপনি কিন্তু জানেন যে আপনার কাজটুকু কি। সো এই প্রেশারটুকু আপনাকে কপ করতে হবে বা জিততে হবে। আর ইন্টারন্যাশনাল ক্রিকেটে দ্য নেম অফ দ্য গেম ইজ প্রেশার। আপনাকে এই প্রেশারটা কপ করতে হবে। প্রেশার, অনেকে বলেন যে আমি চাপ অনুভব করি না, কিন্তু এটা ভুল কথা। চাপ অনুভব করেন ঠিকই, কিন্তু সেটা আপনাকে মনের মধ্যে রাখতে হবে এবং খেলার মাধ্যমে সেটা কিন্তু যাতে আপনি খেলার প্রকাশ না পায়। আপনাকে খেলা যেটা প্রকাশ পাবে সেটা হলো যে আপনার প্রতিভা, আপনার ট্যালেন্ট, আপনার পারফরমেন্স, সেটা প্রকাশ পাবে। কিন্তু আপনাকে প্রেশারটুকু নিজের কাছে রাখবেন। ভাই, অন্য প্রান্ত থেকে যখন আপনি 140-150 কিলোমিটারে একজন পেস বোলার বল করতে আসে, তখন যিনি ব্যাটিং করেন তার পেটে কিন্তু প্রজাপতির নাচন এমনি শুরু হয়। কিন্তু সেটা তাকে মনের মধ্যে রেখে তারপর কিন্তু তাকে আপনি ওই ন্যানো সেকেন্ডের মধ্যে একটা প্ল্যান করতে হবে এবং আপনাকে শর্টস খেলতে হবে। সো এই প্রেশারটুকু জিতে আপনাকে কিন্তু ইন্টারন্যাশনাল ক্রিকেটে খেলতে হবে। এটা তো আর আপনি সাধারণ কোনো খেলা না বা বিষয় না। সো আপনাকে এই প্রেশারটুকু কপ করতে হবে, প্রেশারটুকু জিততে হবে এবং সেই অনুযায়ী কিন্তু পারফরমেন্স করতে হবে। হ্যাঁ, আপনি যেটা বলছিলেন যে তাকে একটু বাড়তি ভূমিকা পালন করতে হচ্ছে, তিনি জানেন যে এটাই তার কাজ। দলে তিনি যদি খেলেন তাহলে উইকেট কিপার, ব্যাটসম্যান হিসেবে খেলবেন এবং ক্যাপ্টেন্সি হিসেবে রয়েছেন। দল যদি ভালো পারফরমেন্স করে তাহলে আমার কাছে মনে হয় যে ক্যাপ্টেনের বাড়তি কোনো ভূমিকা নেই, একটাই ভূমিকা থাকে, সেটা হলো যে ম্যাচ প্ল্যানিং করা, আপনি কাকে তিনি কখন বোলিং করাবেন সেটা করা, এবং এইটুক দক্ষতা বা এইটুক চাপ নেওয়ার ক্ষমতা
আমি যতদূর জানি যে লিটন দাসের খুব ভালো মতো রয়েছে, তিনি খুব সম্ভবত দেখবেন যে গান গাইতে গাইতে এই সমস্যার সমাধান করে ফেলতে পারেন। আমরাও সেটাই আশা করি এবং লিটন দাসের কাছ থেকে সেটাই প্রত্যাশিত। বিকজ আমার কাছে যেটা ফিল হয় যে এই মুহূর্তে যদি বাংলাদেশ কারোর উপর খুব বেশি ডিপেন্ড করতে চাই সেটা লিটন দাসের উপর, বিকজ টি-20 টিমটাকে তিনি যেভাবে লিড করছেন, সামনে এশিয়া কাপ আছে বাংলাদেশের, যেটা ঘরের মাটিতেও হওয়ার চান্সেস আছে। সো এর পরবর্তীতে আরও কিছু আছে। আমরা লিটন দাসকে নিয়ে একটু কিছুটা ডেটা আমরা কি দেখতে পারি কিনা, যেটা যদি সম্ভব হয়, কারণ 7টা টি-20 ওয়ানডে এর আগে তিনি ক্যাপ্টেন ছিলেন, 3টাতে জিতেছেন, 3টাতে হেরেছেন। 2027 সাল পর্যন্ত তাকে পাচ্ছে এবং আমার কাছে এটাও খুব ইন্টারেস্টিং লেগেছে যে সহকারী হিসেবে পাচ্ছেন তাওহিদ হৃদয়কে। রাইট, হৃদয়ের সঙ্গে হৃদয়কে দেখলাম যে বেশ খুব দ্রুততার সাথে তাকে একটু ক্যাপ্টেন্সি সিনারিওর দিকে নিয়ে আসা হলো। টি-20 সিরিজে তিনি ক্যাপ্টেন ছিলেন এবং এখন দেখলাম যে তাকে পুরোপুরি অ্যালাইন করে দেওয়া হচ্ছে, নেতৃত্বের জায়গাটা নিয়ে আসছে। লিটন হৃদয় জুটিটার উপর আপনার কতটা বিশ্বাস? না, আমি মনে করি যে এটা করা উচিত। কারণটা হলো যে আপনাকে নেক্সট জিনিস কিন্তু চিন্তা করতে হবে। লিটন দাস বা আপনি নাজমুল হোসেন শান্ত আজীবন তো বাংলাদেশের ক্যাপ্টেন্সি করবেন না, তো তার জায়গায় কে করতে পারেন? অথবা তারা যখন ইনজুরিতে পড়বেন বা তারা কোনো কারণে কোনো সিরিজ মিস করবেন, তখন আপনাকে যেন ক্যাপ্টেন্সি খোঁজার জন্য আবার সেই মানে হারিকেন নিয়ে ক্যাপ্টেন্সি খোঁজার জন্য, ক্যাপ্টেন খোঁজার জন্য যেন চিন্তা না করতে হয়। এই কারণে আপনাকে রেডিমেড ক্যাপ্টেন একটা তৈরি করার এই যে প্ল্যানিংটা, দিস ইজ অলসো ভেরি গুড প্ল্যানিং। আমি মনে করি যে এটা পৃথিবীর সব দেশে কিন্তু তাই হয়ে থাকে, কিন্তু আমাদের এখানে এর আগে কখনোই ছিল না। আমরা দেখতাম যে হঠাৎ করে ক্যাপ্টেন রয়েছেন কিন্তু আপনি ভাইস ক্যাপ্টেন নেই, এবং ভাইস ক্যাপ্টেন মানেটাই হলো যে আপনি নেক্সট টু ক্যাপ্টেন, যে তাকে ক্যাপ্টেন্সির জন্য কিন্তু তৈরি করা হচ্ছে। এবং যাকে তৈরি করা হচ্ছে এখানে তাহিদ হৃদয়কে, তিনি কিন্তু ওয়ানডেতে বাংলাদেশ দলের আপনার খুবই পোক্ত একজন ব্যাটসম্যান, এবং সবসময় তাকে ঘিরেই কিন্তু প্ল্যানিংটা করা হয়, মিডল অর্ডারে প্ল্যানিংটা করা হয়। সো এটা আমি মনে করি যে পারফেক্ট একটা সিদ্ধান্ত হচ্ছে। আর তাহিদ হৃদয় এর আগে কিন্তু আপনি লোকাল ক্রিকেটেও কিন্তু আপনি মোহামেডানের ক্যাপ্টেন্সি করেছেন, যদিও এখানে অনেক জটিলতা হয়েছিল তার ঘিরে আর কি, কিন্তু আমি আশা করছি যে তেন সেই জটিলতার মধ্যে থেকেও তিনি যেন নেক্সট ক্যাপ্টেন হিসেবে তাকে যে গ্রুম আপ করা হচ্ছে, বিসিবি যে গ্রুম আপ করছে, এই দায়িত্বটা যেন তিনি ভালোভাবে নিতে পারেন। সো 2027 বিশ্বকাপ পর্যন্ত তাদেরকে এই ক্যাপ্টেন্সি দেওয়া হয়েছে, বেশি দূর নেই কিন্তু, আপনি 16 মাসের মতো সময় রয়েছে। তো এই সময়টাই যদি আপনি আরও 4 বছর আগে নেওয়া যেত, তাহলে দেখতেন যে আপনি এদের ক্যাপ্টেন্সির আন্ডারস্ট্যান্ডিংটা খুব সুন্দর হতো, একটা দল কিভাবে খেলবে পুরো দলের মধ্যে একটা সিনক্রোনাইজেশনটা খুব সুন্দর হতো, এবং পৃথিবীর সব দেশ কিন্তু তাই করে থাকে। আমরা একটু দেরিতে সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছি, কারণটা হলো যে এর আগে এই 1 বছরের মধ্যে 3টা ক্রিকেট বোর্ড আমাদের চেঞ্জ হয়েছে, এক এক বোর্ড এক একভাবে সিদ্ধান্ত নিয়েছে, দেখে কিন্তু আপনি এই প্রবলেমগুলো তৈরি হয়েছে। সো আমার কাছে মনে হচ্ছে যে এই বিষয়গুলো যাতে আরেকটু লম্বা সময়ের জন্য যাকে আপনি দায়িত্ব দেন, লম্বা সময়ের জন্য যদি দায়িত্ব দিতে পারেন, তাহলে তিনি সেই টুর্নামেন্টের জন্য বা সেই ইস্যুর জন্য নিজের প্ল্যানটুকু সেরকমভাবে চক আউট করতে পারেন, এবং সেটা কিভাবে এক্সিকিউট করা যায়, কোন পজিশনে কোন খেলোয়াড়কে নেওয়া যায় এবং কাকে দিয়ে কি কাজ করানো যায়, এই বিষয়গুলো তার এখতিয়ারের মধ্যে কিন্তু পড়ে। তিনি নির্বাচকদের সাথে বসে তখন পুরো টিমটা একটা নিজের মতো করে তৈরি করতে পারেন। কারণটা হলো যে আমি সবসময় একটা জিনিস বিশ্বাস করি জুবাইর, সেটা হলো যে ক্রিকেট ইজ এ ক্যাপ্টেন্স গেম। এখানে ক্যাপ্টেনের ভূমিকাটা অনেক ইম্পর্টেন্ট। আপনি দল সাজানো থেকে শুরু করে 16 জনের দল তৈরি করা থেকে শুরু করে আপনি একাদশ গঠন, পুরোটাই আমি মনে করি যে ক্যাপ্টেনের ভূমিকাটা এখানে মোস্ট ইম্পর্টেন্ট হওয়া উচিত। কারণ দিন শেষে দায়িত্ব কিন্তু আপনার জবাব দিয়ে কিন্তু তাকে দিতে হয়, ক্যাপ্টেনকে করতে হয়। এই কারণে ক্যাপ্টেনকে অবশ্যই আমি মনে করি যে অনেক বেশি আপনার এম্পাওয়ার্ড করা উচিত। আমরা গতকালকে এই ক্যাপ্টেন্সির যে আলোচনা সেখান থেকে একটু বেরিয়ে আসছে যে আমরা গতকালকে বিসিবি ডিসিশনের দিকে আরো একবার ব্যাক যাব, সেই জায়গাগুলো সেই ডিসিশনগুলো নিয়ে আলোচনা করতে হবে। বিশেষ করে আমার কাছে যে জিনিসটা মনে হচ্ছে যে বিসিবির চেয়ারও অনেক চেঞ্জেস হয়, বিসিবির সিদ্ধান্ত অনেক বেশি চেঞ্জেস হয়। আমরা সেই বিসিবি ডিসিশনটা আরেকবার দেখে নিতে চাই। সেখান থেকে আমরা অনেকটা আলোচনা করে এসেছি। আমরা এই জায়গাটা একটু আমি মেডিকেল বিভাগের জন্য আসতে চাই। মেডিকেল বিভাগ যে ব্যাপারটা আছে সেটাতে বোর্ড পরিচালক যখন চেঞ্জ হয় তখন বিসিবি মেডিকেলের দায়িত্বে আসবে, যিনি আসবেন তার জায়গাটা চেঞ্জ হচ্ছে, কিন্তু বিসিবির মেডিকেলেও উল্লেখযোগ্য কোনো অগ্রগতি আমরা দেখছি না। আমরা অভিষেক দাস অরণ্যের কথা জানি, 4 বছর ধরে যিনি ক্রিকেটে নেই, অথচ যুব বিশ্বকাপ জয়ী একজন ক্রিকেটার। আমরা বর্ষণের কথা জানি, 2 বছর ইনজুরির কারণে ছিলেন না। ফিজিওর কোনো চেঞ্জ নেই, আমাদের স্পোর্টস মেডিসিনের কোনো চেঞ্জ নেই। বিসিবি মেডিকেলটা নিয়ে কি একটু আলোচনা হওয়া উচিত কিনা? না, এবার একটু আলোচনাটা হচ্ছে, কারণটা হলো যে আপনি লিটন দাস এবং নাহিদ রানার যে ইনজুরির যে বিষয়টা, সেটা লিটন দাসের ইনজুরিটা, লিটন দাস কিন্তু আপনি জিম্বাবুয়েতে গিয়েছিলেন এবং তার ইনজুরির যেটা বলা হয়েছিল যে তিনি খুব সম্ভবত অস্ট্রেলিয়া সফরের আগে পুরোপুরি ফিটনেসটা তিনি ফিরে পাবেন। নাহিদ রানার বিষয়টা কিন্তু তাই ছিল যে তাদের ইনজুরিতে যে মেডিকেল যে প্রোটোকল যেটা দেওয়া হয়েছিল সেই প্রোটোকলটা ঠিকমতো ফলো করা হয়েছে কিনা, এই ধরনের একটা প্রশ্ন উঠেছিল এবং ক্রিকেট বোর্ডও সেটাতে সচেতন ছিল। ক্রিকেট বোর্ড মেডিকেল টিমটাকে ডেকেছিল এবং তাদের কাছ থেকে তারা যেটা শুনেছে তাতে কিন্তু ক্রিকেট বোর্ড সন্তুষ্ট যে না, তারা যেভাবে এই 2 ক্রিকেটারের জন্য যে আপনার মেডিকেল প্রোটোকল যেটা দেওয়া হয়েছিল তারা সেইভাবে মেনে চলেছেন কিনা সেটাতে তারা সন্তুষ্ট হয়েছে। এবং বিষয়টা হলো যে আপনি
বাংলাদেশে একটা অভিযোগ উঠেছে যে বাংলাদেশে এখানে যে আপনার অনেকগুলো যে টেস্ট যেগুলো করা হয়, এমআরআই টেস্ট থেকে শুরু করে অন্যান্য টেস্ট যেগুলো করা হয়, সেটা আসলে 100% পারফেক্ট কিনা একজন অ্যাথলিটের জন্য। তো সেটা নিয়ে কিন্তু আপনি প্রশ্ন উঠেছে। এই কারণে আপনি দেখবেন যে আমাদের এখানে যত ক্রিকেটার যারা একটু ইনজুরিতে পড়েন, তাদের চিকিৎসার পরবর্তী প্রক্রিয়াটা কিন্তু আপনি দেশের বাইরে হয়। এই যে নাহিদ রানা কিন্তু আপনি অস্ট্রেলিয়া গিয়ে যাচ্ছেন এবং তিনি কিন্তু আপনি চিকিৎসার জন্য যাচ্ছেন। তো অস্ট্রেলিয়া যে চিকিৎসা হতে পারে বা যে জিনিসটা হতে পারে ক্রিকেটের অ্যাথলিটদের, সেটা কেন আপনি বাংলাদেশে সেটা করার আপনার থাকবে না? এর অন্যতম কারণটা হলো যে ওই যে আপনি সেই বিশ্বাসটুকু নেই, অথবা সেই আপনার হয়তো আপনি বলতে পারেন যে সেই আস্থাটুকুর সঙ্গে সেই আপনি সেই এক্সেলেন্সিটুকুও নেই। এই কারণে খুব সম্ভবত আপনার ক্রিকেটাররা দেশের বাইরে গিয়ে চিকিৎসাটাকে করে থাকেন। সো সেটা তো আর ক্রিকেট বোর্ড কিছু করতে পারবে না। সেটা যেহেতু আমাদের এখানে চিকিৎসা ব্যবস্থাটাই এরকম একটা সিস্টেমের মধ্যে রয়েছে, এই কারণে ক্রিকেট বোর্ড বাধ্য হচ্ছে ক্রিকেটারদেরকে আপনি তারা যেন ইনজুরি থেকে দ্রুত ভালোভাবে ফিরে আসতে পারেন, এই কারণে বাড়তি কোনো সমস্যা যেন পড়তে না হয়, এই কারণে তাদের বিদেশি চিকিৎসার জন্য। আর কিছু বিষয় কালকে যে সিদ্ধান্ত যেগুলো হয়েছে, সেটার মধ্যে একটা হয়েছে যে আপনি বিসিবির এক্সেলেন্স সেন্টার এবং পূর্বাচল স্টেডিয়াম নিয়ে আলোচনার অগ্রগতি। পূর্বাচল স্টেডিয়ামের কথা আমরা কিন্তু আরো অনেক আগে থেকে শুনছি, যেটার আপনার নকশা তৈরি হয়েছে, সেই নকশাটা পরিবর্তন হয়েছে। ইভেন স্টেডিয়ামটা তৈরি হয়নি, কিন্তু সেখানে মাটি চুরির গল্প কিন্তু আমরা অলরেডি জেনে গিয়েছি। গল্প বলবো না আমি, এটা ঘটনাটা ঘটেছে। তো এই ধরনের আপনি জটিলতা কেন থাকবে? এবং যেহেতু এটা ক্রিকেট বোর্ডের একটা নিজস্ব স্টেডিয়াম হবে, আমি মনে করি যে এটাতে খুব দ্রুত একটা কার্যকর ভূমিকাটা নেওয়া উচিত এবং এই বোর্ডের। কারণ 2031-এর যে বিশ্বকাপ, ওয়ানডে বিশ্বকাপ বাংলাদেশ যেটাতে আয়োজন করতে যাচ্ছে আপনার ইসের সাথে ভারতের সঙ্গে শ্রীলঙ্কার সাথে মিশে, সো এখানে এটাই হবে বাংলাদেশের জন্য সেই স্টেডিয়ামটার মানে মূল জায়গাটা, মূল কেন্দ্রটা। তো সেই কারণে আমরা সেই আলোচনাতেও আসবো, তবে একটা ব্রেকের টাইম হয়ে যাচ্ছে, আমাদের বিরতিতে যেতে হচ্ছে। এখন মাঠে নিচ্ছে আরেকটি বিরতি, ফিরছে একটু পরেই। আমি ভরসা রাখি হিরন স্মার্ট ওয়াটার পিউরিফায়ারে। কাইসার ভাই, বিরতিতে যাওয়ার আগে আমরা আলোচনা করছিলাম যে পূর্বাচল স্টেডিয়াম এবং এক্সেলেন্স সেন্টারের জন্য বিসিবির যেটা ভাষ্য, যে বাজেট এখনো নির্ধারিত না, কাজের সঙ্গে সঙ্গে বাজেট ওঠানামা করতে পারে, তবে 2.5 থেকে 3 বছরের একটা তারা পরিকল্পনা রয়েছেন যে এই সময়টার মধ্যে তারা করবেন। এবং 2031 ওয়ার্ল্ড কাপ, খুব স্পেসিফিকলি বলছিলেন যে 2031 ওয়ার্ল্ড কাপটা পূর্বাচলের যে স্টেডিয়াম হবে সেটাকে কেন্দ্র করে হবে, এবং সম্ভবত ক্রিকেটকে মিরপুরের যেই ক্রিকেট পাড়া যেটাকে আমরা বলি, সেখান থেকে একটু সরিয়ে আনার একটা পরিকল্পনা হতে পারে স্টেডিয়ামটা। কিন্তু পূর্বাচলের যেই সিচুয়েশন, নকশা চেঞ্জ করতে হচ্ছে, আবার নকশা নিতে হচ্ছে, মাটি চুরি হয়ে গেছে, পূর্বাচল স্টেডিয়ামটার অ্যাকচুয়ালি কতটা আশাবাদী করছে আপনাকে? না, আশাবাদ হতে হবে আমাদেরকে। কারণটা হলো যে সেটা ক্রিকেট বোর্ডের নিজস্ব একটা স্টেডিয়াম হবে এবং সেখানে আপনি 2031 বিশ্বকাপের জন্য যে বিডটা করেছেন, সেখানে কিন্তু এই স্টেডিয়ামটাকে দেখিয়েছেন। তো এটা যখন আপনি সেখানে প্রেজেন্টেশন হিসেবে দেখিয়েছেন, আপনি বাস্তবের সময় যদি এটা না পান আপনি, তাহলে তো এটা এক ধরনের কিন্তু আপনার প্রতিশ্রুতি ভঙ্গ হবে। আর আমি মনে করি যে এটাকে ক্রিকেট বোর্ডের একটু জোর দেওয়া উচিত, কারণ এটা আমাদের নিজস্ব ক্রিকেট বোর্ডের নিজস্ব একটা মাঠ হবে। আর সেই সঙ্গে একটু বলি যে সেটা হলো যে আপনি এর কারণে যে আপনি মিরপুরের ক্রিকেট মাঠটা যে আপনি অ্যাবান্ডন হয়ে যাবে, সেটা ভাবার কোনো কারণ নেই। একটা দেশের দুটো ক্রিকেট মাঠ থাকবে, এটা এনএসির এখতিয়ার, মালিকানা এনএসির, কিন্তু ইউজ করছে ক্রিকেট বোর্ড। তো দুটো ক্রিকেট মাঠ থাকলে তো সমস্যা তো আমি কোনো কিছু দেখছি না এখানে। এবং আরেকটা বড় বিষয়টা হবে যে যখন শুধুমাত্র আপনি একটা স্টেডিয়ামকে কেন্দ্র করে সব প্ল্যান করবেন, তখন সেটাতে কিন্তু আপনি একটা প্ল্যান কিন্তু আপনার জেপারডাইজ হওয়ার একটা সমূহ আশঙ্কা থাকবে। কারণ বিশ্বকাপ মানেটাই হলো যে এখানে আপনার 3-4টা দেশ যখন খেলতে আসবে, তো 3-4টা দেশই যদি আপনি একই মাঠে প্র্যাকটিস করে, একই আপনার ফ্যাসিলিটিস নেয়, তাহলে আপনি দেখবেন যে এটা অ্যাকোমোডেট করাটা একটু টাফ হয়ে যায়। সো দুটো ক্রিকেট বোর্ড যদি দুটো মাঠ যদি আমাদের থাকে, তাহলে তো সেখানে তাদেরকে সেরকমভাবে অ্যালাইন করে দেওয়া যেতে পারে। যেটা আমরা সবচেয়ে বড় সমস্যায় পড়ি কিন্তু বিপিএল এর সময়। আপনি নিজে দেখেছেন যে বিপিএল এ যে 8টা দল বা 10টা দল যে অংশ নেয়, সেই 10টা দল প্র্যাকটিস করে কোথায়? ওই আউটার স্টেডিয়ামে, যেটাতে একাডেমি মাঠে। সেখানে কিন্তু আপনি মোটামুটি ওটা পল্টনের মতো, মিছিলের মতো ভিড় লেগে যায় সেখানে। এবং সেখানে যখনই আপনি একটা ছোট মাঠে অনেক খেলোয়াড় একসাথে প্র্যাকটিস করবেন, সেখানে ইনজুরির একটা বিষয় কিন্তু থাকে, আর দেখতে একটু ক্যাওয়াস লাগে। সো এটা কিন্তু আপনি কখনই কংক্রিট কোনো সমাধান না। সো ক্রিকেট মাঠ বাড়াতে হবে এবং সেই সঙ্গে কিন্তু এক্সেলেন্ট সেন্টার করার যে বিষয়টা ক্রিকেট বোর্ড চিন্তাটা করেছে, দ্যাট অলসো ভেরি গুড প্ল্যান। কারণটা হলো যে এক্সেলেন্ট সেন্টার মানেটা কি, যে এখান থেকে আপনি কোনো ক্রিকেটার যখন অফ ফর্মে থাকবেন, তিনি তার এক্সেলেন্সিটা বাড়াবেন কোত্থেকে? এখান থেকে কিন্তু বাড়াবেন। সো এই জিনিসগুলি কিন্তু আমার মনে হয় পৃথিবীর সব দেশে কিন্তু রয়েছে। আমরা 2000 সাল থেকে আমরা টেস্ট ক্রিকেট খেলছি, কিন্তু এখন পর্যন্ত আমাদের এই মানে বেসিক জিনিসগুলো কিন্তু আমরা গড়ে তুলতে পারিনি। সো এটার মূল কারণটা হলো যে যারা এখানে এর আগে দায়িত্বে ছিলেন, তারা অনেক বড় বড় কথা বলেছেন, কিন্তু
কাজটুকু মানে ঠিক সেরকম ভাবে কাজটুকু করতে হয়নি। পারেনি। আমার কাছে ভাই যখনই পড়াশোনা করি আমার একটা জিনিস খুব ভালো লাগে, যেটা ইন্ডিয়াতে যেটা হচ্ছে ব্যাঙ্গালোরে তাদের যে এক্সেলেন্স সেন্টারটা আছে, এবং সেখান থেকে শুধুমাত্র যে তারা প্লেয়াররা অফ ফর্মে গেলে যাচ্ছে সেটা না, তাদের রিহ্যাব প্রসেসটা সেখান থেকে হচ্ছে, তারা সেখানে নিজেদের পারফরমেন্স নিয়ে কাজ করছে। ইভেন নতুন কোনো ক্রিকেটার যদি ন্যাশনাল সার্কিটে আসতে হয় তাহলে তাকে সেই এক্সেলেন্স সেন্টারে পাস করে তারপর তাকে আসতে হয়। এটা সম্ভবত আমাদের পাইপলাইনটাকে অনেক বেশি স্ট্রং করবে। রাইট, এবং এই কারণে দেখবেন আপনি সেই এক্সেলেন্ট সেন্টারে কোচ হওয়ার জন্য কিন্তু আপনি কোচের মানে দামি কোচগুলো কিন্তু সেখানে থাকে। ন্যাশনাল টিমের কোচের তুলনায় কিন্তু আপনি সেই এক্সেলেন্ট সেন্টারে যারা কোচিং করাচ্ছেন তাদের কিন্তু আপনি দেখবেন যে অনেক নামি দামি কোচ কিন্তু তারা রয়েছেন, এবং পৃথিবীর শুধুমাত্র যে আপনি ভারত তাদের দেশের কোচদেরকে ইউজ করছে তা কিন্তু না, পৃথিবীর অন্যান্য দেশ থেকেও কিন্তু কোচ এনে তারা সেখানে সেই এক্সেলেন্ট সেন্টারে সত্যিকার অর্থে কিন্তু এটা একটা এক্সেলেন্ট মানে ক্রিকেট এক্সেলেন্সির জন্য কিন্তু তারা তৈরিটা করছে বা হচ্ছে। সো আমি মনে করি যে এই জিনিসগুলো কিন্তু আমাদের এইভাবে কিন্তু প্রায়োরিটি দেওয়াটা উচিত, যেটা ক্রিকেট বোর্ড সেই প্রায়োরিটিটা দিচ্ছে, এবং সেটা যদি যত তাড়াতাড়ি করা সম্ভব হবে সেটা, নইলে দেখবেন যে আপনি 4 বছর পরে যদি কোনো কারণে এই ক্রিকেট বোর্ড চেঞ্জ হয় তখন আপনি যে প্ল্যানটুকু নিয়েছেন সেই প্ল্যানটুকু আপনি হয়তো এক্সিকিউট করতে পারবেন না। অন্তত সেই সময়ের মধ্যে, তাদের মেয়াদকালীন সময়ের মধ্যে আপনি বেশি না, আমি তো বলছি না যে আপনাকে 100টা প্ল্যান নিতে হবে, আপনি 10টা প্ল্যান নেন, যে 10টা প্ল্যান সত্যিকার অর্থে কিন্তু আপনি দৃশ্যমান হবে, যেটা আমাদের ক্রিকেটের যে এতদিন ক্ষয়িষ্ণু একটা চেহারা ছিল সেই চেহারাটা একটু চেঞ্জ করে দিতে পারবে। এটা খুবই লজ্জাজনক একটা ব্যাপার যে আপনি ক্রিকেট বোর্ডের, বাংলাদেশের ক্রিকেট বোর্ডকে বলা হয় যে আপনি চতুর্থ ধনী ক্রিকেট বোর্ড, কিন্তু আপনার নিজস্ব কোনো একটা মাঠ নেই, আপনার নিজস্ব কোনো সম্পদ নেই। আপনি ক্রিকেটাররা আপনার সুইমিং করার জন্য আপনাকে 5 স্টার হোটেলে যেতে হয়, বা অথবা কোনো সুইমিং সেন্টার কিন্তু তাদেরকে ভাড়া করতে হয়, সেটা তো কখনোই হওয়াটা উচিত না। সো এই নিজস্বতাটা আমি মনে করি যে এই সম্পদ শুধু মানে ক্রিকেট বোর্ডের তৈরি করা উচিত। আপনি ক্রিকেট বোর্ড 1300 কোটি টাকা ব্যাংকে জমিয়ে রেখে কোনো লাভ নেই, কারণ এটা ক্রিকেট বোর্ড কিন্তু ব্যবসায়িক প্রতিষ্ঠান না। ক্রিকেট বোর্ড এমন কাজ করবে যে তাদের যে সম্পদ যেটা রয়েছে সেই সম্পদগুলো এমনভাবে তৈরি করবে যাতে ক্রিকেটাররা সেটাতে উপকৃত হতে পারেন এবং দেশের ক্রিকেট সার্বিক অর্থে যাতে লাভবান হয়। ব্যাংকে টাকা জমিয়ে আপনি, আমার মনে হয় না যে সেটাতে আপনি ক্রিকেটের কোনো বড় কোনো উন্নতি করতে পারবেন। এবং এই প্র্যাকটিসটা সম্ভবত বিশ্ব অন্য কোথাও নেই। কাছে ভাই, আপনার আমার এই কথার মধ্যে দুটো শব্দ চলে আসছে, সেই দুটো শব্দ থেকে আমি পরের প্রশ্নে যেতে যাচ্ছিলাম। পাইপলাইন একটা শব্দ এবং কোচ একটা শব্দ, এক্সেলেন্স সেন্টার কোচ। এখন কোচ যারা প্লেয়ার তৈরি করছে সেই কোচদের নাজুক অবস্থাটা আমরা গতকালকে শুনলাম। হোয়াইট বলে কি আউট হয় সেটার মধ্যে এক একজন কোচ অ্যান্সার করেছেন বোল্ড এবং লেগ বিফোর। জেলা কোচদের এত বাজে অবস্থা কেন? দেখুন, এটা কিন্তু যে এই বিষয়টা যদি এখন এটা এক্সপোজ না হতো তাহলে দেখতেন যে আপনি এই কোচদেরকে নিয়ে কিন্তু অনেকে ক্রিকেট বোর্ডের সাথে তারা যুক্ত হতেন, এবং এই কোচরাই কিন্তু আপনি পরবর্তীতে ক্রিকেটারদেরকে আপনি কোচিং দিতেন। তো তারা তো বেসিক জিনিসটাই জানেন না, হোয়াইট বলে কিভাবে আউট হয় সেটাই তাদের মানে তারা লিখতে পারেন না। তার মানেটা কি, যে তারা আসলে ভুল জায়গায় মানে ভুল কোচকে নিয়োগ করা হয়েছিল। ক্রিকেট বোর্ডে কিন্তু আপনি দেখবেন যে প্রায় সময় আমরা দেখে থাকি যে আম্পায়ারিং এর জন্য আপনার কিন্তু আপনার কোচিং হচ্ছে, আপনি কোচিং এর জন্য আপনি কোচিং কোর্সেস ফ্রেশ কোচেস থেকে শুরু করে আপনি কোচিং কোর্সেস তৈরি করা হচ্ছে, এবং এটার পিছনে প্রচুর টাকা খরচ হচ্ছে, সবকিছু হচ্ছে। তার মানেটা কি, যে এতদিন এগুলো যেগুলো হয়েছে সেগুলোর থেকে আউটপুট কি এটা, যে একজন ক্রিকেট কোচ বলছেন যে আপনি হোয়াইট বলে আপনার হোয়াইট বলে আউটের ধরন নাকি এলবিডব্লিউ হয়, হোয়াইট বলে বোল্ডও হয়, মানে এটা খুবই দুঃখজনক একটা বিষয়। তারপর আমি বলবো যে এটা অন্তত এখন এই যে আপনার 2 নম্বরিটা বা এই যে আপনি তাদের দুর্বলতাটা বা এক্সপোজ করা গিয়েছে, যে এরকমভাবে তাদেরকে মানে অন্তত এই সত্যতাটুকু আমরা জানতে পেরেছি এখন এই ক্রিকেট বোর্ডের মাধ্যমে। সো নেক্সট যারা কোচ হিসেবে আসবেন, যাদেরকে নিয়োগ করা হবে, তাদেরকে যেন সত্যিকার অর্থে প্রপার কোচ যেন তারা থাকেন, তারা যেন তাদের সত্যিকার অর্থে তারা যেটা জানেন সেইভাবে যদি শিক্ষাটা যদি না দেন, শিক্ষকও যদি ভালো না হয় তাহলে ছাত্র ভালো বের হবে কোত্থেকে। সো আমার কাছে মনে হচ্ছে যে এটা খুবই একটা দেখার বিষয় রয়েছে, যে আপনি জেলা পর্যায় থেকে বা আপনি ইউনিয়ন পর্যায় থেকে উপজেলা পর্যায় থেকে কোচ হিসাবে যে কাউকে দায়িত্ব দিয়ে দিলে হবে না, তার আসলেই মানে ক্রিকেটের বেসিক কিছু যে জিনিসগুলো রয়েছে কিনা বা আসলে কোচের ট্রেনিং রয়েছে কিনা সেই জিনিসগুলো কিন্তু আপনাকে আগে ডায়াগনোসিস করতে হবে। কাছে ভাই, কোচ ইস্যুটা ছিল, ক্যাপ্টেন্সি ইস্যু ছিল, এর সঙ্গে বিপিএল নিয়ে একটা আলোচনার সম্ভাবনা ছিল, যদিও সেটা হচ্ছে না। কিন্তু তামিম ইকবাল আরেকটা বার এই কথাটাই বলেছেন বোর্ড প্রেসিডেন্ট, যে আমরা বিপিএলটা করতে চাই করার মতো করে, দরকারে 1 বছর বিপিএলটাকে আমরা স্কিপ করব। বিপিএলটা কি স্কিপ করাটা কি অ্যাকচুয়ালি সমাধান হতে পারে? কারণ
ইভেন নাম পরিবর্তনের কথা শুনছি, কিন্তু বিপিএল স্কিপ করাটাকে সমাধান হতে পারে। 1 বছর টাইম নিলাম, কিন্তু সেই তো যাদেরকে আমরা সারা বছর যাদেরকে দেখছি তারাই তো আলটিমেটলি ফ্র্যাঞ্চাইজ হিসেবে আসবে। এটা কি অ্যাকচুয়ালি কোনো সলিউশন হতে পারে কিনা যে 1 বছর স্কিপ করে গেলাম? দেখুন, আপনি বাংলাদেশ ক্রিকেটের যখন আলোচনা করবেন তখন সেখানে বিপিএল প্রসঙ্গটা যখন আসবে, বিপিএল নিয়ে কিন্তু আপনি দেখবেন যে এখান থেকে ভালো কোনো কিছু পাওয়ার চেয়ে আমরা কিন্তু এখানে বদনামের ভাগিদার হয়েছি। আমি বেশি দূর যাব না, আমি গত 2 বোর্ডের কথাই বলি। আপনি ফারুক আহমেদের বোর্ড কিন্তু আপনি সবচেয়ে বেশি সমালোচিত হয়েছিল এই বিপিএলকে কেন্দ্র করে। আপনি আমিনুল ইসলামের বুলবুলের বোর্ডও কিন্তু আপনি সেই বিপিএলটাকে কেন্দ্র করে সবচেয়ে বেশি সমালোচিত হয়েছিল। যে সেই সময় তিনি নিজেই বলেছিলেন যে এখানে আপনার যখন তিনি দায়িত্বে ছিলেন না তখন বলেছিলেন যে বিপিএলে আপনার কিন্তু ম্যাচ ফিক্সিং হয়, অথচ তার সময় কিন্তু আপনি যে ক্রিকেট আপনার বিপিএলটা হয়েছে সেখানেও কিন্তু সেই বিপিএল সেই অভিযোগ থেকে কিন্তু মুক্ত হতে পারেনি এবং বেতনের ইস্যুটাও ছিল। এবং বাংলাদেশের ম্যাচ ফিক্সিং ইস্যুটা সমাধান করার জন্য আপনি বিদেশ থেকে আরেকজনকে এখানে দায়িত্ব দিয়েছেন এথিক্স ম্যানেজার হিসেবে, এবং তাকে টাকা খরচ করেছেন তার পিছনে যে তিনি এসে আমাদের দেশের এই বিপিএলটাকে নিষ্কলুষ করবেন। অথচ এই জটিলতার মধ্যে পড়ে, এবং আপনি নিজেই দেখেছেন যে আপনি কয়েকটা ফ্র্যাঞ্চাইজি আপনি টাকা দিতে পারেননি দেখে তাদেরকে হোটেল থেকে কিন্তু রাখাও হচ্ছে না, বারবার তারা হোটেল চেঞ্জ করছে, ইভেন আপনি বাসের ড্রাইভারের ভাড়া পর্যন্ত তারা দিতে পারেনি। তো এই জটিলতার মধ্যে পড়ে আমি মনে করি যে বিপিএলটা এই জোড়াতালি দিয়ে চালানোর কোনো মানে হয় না। আপনি এটার জন্য যদি আমি স্কিপ বলবো না, আমি বলবো যে ড্রপ। আপনি অনেক সময় দেখবেন যে ভালো কিছু করার জন্য আপনি একটা ইয়ার ড্রপ দেন, ড্রপ দিয়ে পরবর্তীতে আপনি কিন্তু দারুণভাবে ফিরে আসার একটা সুযোগটুকু থাকে। কিন্তু আপনি সেটা না করে যদি আপনি সেভাবেই এগোতে থাকেন, সেই সমস্যা নিয়েই যদি এগোতে থাকেন, তাহলে আপনি সমাধান কিন্তু পারবেন না। সো আপনাকে সমস্যা রয়েছে, সমস্যাটা স্মার্টলি সমাধান করতে হবে, তারপর আপনাকে নতুন কায়দায় শুরু করতে হবে। আর যেটা আমি বললাম যে এখানে তামিমের জবাবদিহিতাটা অনেক বেশি থাকবে, কারণ তিনি এখন আইসিসির যে আপনার ফ্র্যাঞ্চাইজি লিগ কমিটি যেটা রয়েছে সেটার চেয়ারম্যান তিনি। তার কাজটুকু কি, যে পৃথিবীর অন্যান্য দেশে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট লিগ কিভাবে চলছে, সেটার মধ্যে কোনো সমস্যা রয়েছে কিনা, বা যেভাবে চলা উচিত সেভাবে চলছে কিনা, সেটার দায়বদ্ধতা কিন্তু জবাবদিহিতা তাকে কিন্তু দিন শেষে আইসিসির কাছে দিতে হবে। তো তিনি যখন দেখবেন, আইসিসি যখন বলবে যে তোমার দেশের ক্রিকেট ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট তো তুমি নিজেই পরিচালনা করতে পারো না, তুমি সেটার ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট, তখন তার মধ্যে এক ধরনের জবাবদিহিতা থাকবে। আমি মনে করি যে বিপিএল আপনাকে একেবারে শুদ্ধভাবে সমস্যাগুলো সমাধান করে তারপর চালু করা উচিত। কাইসার ভাই, আমরা আলোচনার আরো কিছুটা অংশ বাকি রয়েছে, সেটা আমরা বিরতির পরে এসে করতে চাই। এখন মাঠে নিচ্ছে আরো একটি বিরতি, ফিরছি একটু পরে। বিরতির পর ফিরলাম, দেখছেন এখন মাঠে। কাইসার ভাই, আমরা বোর্ড সভার অনেকগুলো ডিসিশন নিয়ে কথা বলছিলাম, তবে একটা খুব ছোট পার্ট তামিম ইকবাল বোর্ড প্রেসিডেন্ট হিসেবে বলেছিলেন গতকালকে যে তিনি সিরিজ বাই সিরিজ প্লেয়ারদেরকে মূল্যায়ন করতে চান না। 6 মাসের একটা প্ল্যান তিনি প্লেয়ারদের থেকে শুনতে চান, কোচিং স্টাফ থেকে শুনতে চান, সেটাকেই তিনি পরবর্তীতে অ্যাপ্লাই করতে চান। সম্ভব এবং প্রতি সিরিজ শেষে বোনাস এবং প্রতি সিরিজ শেষে ক্রিটিসিজম, এই পথা থেকে বেরোতে সম্ভবত এটা বাংলাদেশ ক্রিকেটের জন্য সবচেয়ে ইম্প্যাক্টফুল একটা ডিসিশন হতে যাচ্ছে, যে কুইক ডিসিশন থেকে সরে এসে একটা লং টার্ম প্রসেসের দিকে চিন্তা করা। আমি খুব খুশি হতাম যদি আপনি এটা 6 মাসের মূল্যায়ন না করে এটা 1 বছরের মূল্যায়ন করতেন, কারণ 6 মাসের মূল্যায়নটা আমার কাছে মনে হচ্ছে যে খুব কম সময়টুকু হয়ে যাচ্ছে। কারণ 6 মাসের মধ্যে আপনি হয়তো 2টো সিরিজ বা 3টে সিরিজ খেলার সুযোগটুকু পাবেন, খুব বেশি খেলার সুযোগটুকু পাবেন না। সো এটা যদি আপনি 1 বছর পর পর আপনি যদি মূল্যায়নটুকু করতেন, তখন আপনাকে একটা কংক্রিট একটা সিদ্ধান্ত নিতে পারতেন, এবং যার বিরুদ্ধে সিদ্ধান্তটা যাবে তিনিও কিন্তু এক ধরনের তখন একটা সন্তুষ্ট থাকতেন, না আমি তো পুরো একটা বছর খেলেছি, আমি ভালো পারফরমেন্স করতে পারিনি। আর যিনি ভালো করবেন তিনি কিন্তু বলবেন যে ইয়েস, আমি এই বছরটুকু ভালো করেছি, সামনের বছর আমাকে আরও ভালো করতে হবে। আর এটা খুবই আমি মনে করি যে একটা পারফেক্ট সিদ্ধান্ত। যে আগে তো যেটা ছিল যে সিরিজ বাই সিরিজ ক্যাপ্টেন্সিও দেওয়া হতো, যে এই মানে ভাব এরকম ভাবে যেন বোধহয় তাকে 1 বছরের জন্য ক্যাপ্টেন্স করে দিলে খুব সম্ভবত তিনি বোধহয় পুরো বাংলাদেশ কিনে ফেলতে পারবেন, এমন এক ধরনের কিন্তু এটা ছিল বা আশঙ্কা ছিল বোর্ডের মধ্যে, বা অথবা মনে হতো যে তাকে হয়তো অনেক বেশি এম্পাওয়ার্ড করা হচ্ছে বা ক্ষমতাটুকু দিয়ে দেওয়া হচ্ছে। অবশ্যই আপনি তাকে ক্ষমতাটুকু দিবেন, যখন আপনি তাকে দায়িত্ব দিবেন তখন তাকে তো অবশ্যই সেই ক্ষমতাটুকু তাকে দিতে হবে। আপনি 1 বছর পরে তার কাছ থেকে জবাবদিহিতা চাবেন যে আমি তোমাকে যে দায়িত্ব দিয়েছিলাম, আমি তোমাকে যে কাজ করতে দিয়েছিলাম, সেটার আউটপুটটা কি। সেই আউটপুটটা আপনি সিরিজ শেষেই কেন নেবেন? শুধুমাত্র একটা সিরিজে তো আপনার খারাপ যেতেই পারে, একটা সিরিজে তো আপনার আবার ভালো হতেও পারে। সো এই কারণে আমার কাছে মনে হচ্ছে যে এটা লং টার্মে চিন্তাটা করা উচিত। আপনি যাকে নেবেন তাকে আপনি দীর্ঘমেয়াদের জন্য নেন, এবং সেটা যদি 1 বছর হয় তাহলে একদম পারফেক্ট একটা সিদ্ধান্ত আপনি নিতে পারবেন। আর যাকে আপনি বাদ দিবেন তাকেও যদি আপনি ওই 1 বছর পরে তার বিরুদ্ধে যদি সিদ্ধান্ত নেন, তাহলে তারও বলার কোনো কিছু থাকে না। তাহলে দেখবেন যে এটা আপনি দুপক্ষই এক ধরনের কিন্তু আপনি সমান সুযোগটুকু পেয়ে থাকে। কিন্তু আমরা হয় কি রাতারাতি সব কিছু সাফল্য পেতে চাই, আবার রাতারাতি যে কারো আপনার বিরুদ্ধে কিন্তু বিচার করতে চাই। কারণ আমি সবসময় একটা জিনিস বলি, সেটা হলো যে বাংলাদেশে অনেক ওয়ান ম্যাচ ওয়ান্ডার, বাংলাদেশে অনেক ওয়ান সিরিজ ওয়ান্ডার এসেছে। আমরা দেখেছি যে একটা ম্যাচে
ভালো পারফরমেন্স করার পর তাকে নিয়ে নাচানাচি শুরু হয়ে গিয়েছে এবং তিনি কিন্তু তারপরে হারিয়ে গিয়েছেন। একটা সিরিজে হঠাৎ করে ভালো পারফরমেন্স করার পর দেখা গেছে যে তিনি ম্যান অফ দ্য সিরিজ হয়ে গিয়েছেন অথবা ভালো পারফরমেন্স করেছেন, বাস তাকে নিয়ে সোজা রাতারাতি কিন্তু ব্র্যাডম্যান বানিয়ে দেওয়া হয়েছে, কিন্তু পরবর্তীতে তাকে আর খুঁজে পাওয়া যায়নি। এই কারণে কারো সম্পর্কে আপনি মূল্যায়নটুকু করতে হলে তাকে একটা পারফেক্ট সময় দিতে হবে, এবং আমি মনে করি যে ক্রিকেটীয় বিবেচনায় সেই পারফেক্ট সময়টুকু হতে পারে 1 বছর। ওকে, তাহলে আপনি দেখবেন যে তার সম্পর্কে আপনি একটা পারফেক্ট সিদ্ধান্তে আসতে পারবেন। কায়সার ভাই, বোর্ড সভার যে ইস্যুগুলো গতকালকে আসছে সেখান থেকে আমরা অনেক পজিটিভ ইম্প্যাক্ট পাচ্ছি, আবার অনেক কিছু আমরা উজ্জ্বল দেখেছি। যেমন ধরেন একটা জিনিস ছিল যে বাংলাদেশের কোচ কে হচ্ছেন, ব্যাটিং কোচের জিনিসটা, এবং শন্টের চলে যাওয়ার পর পেস বোলিং কোচটার যেহেতু তালহা জুবের অন্তর্বর্তী ভাই হিসেবে কাজ করছেন, কোচিং ইস্যুতেও সম্ভবত একটা সলিউশনে বিসিবির আসা উচিত, যে অন্তর্বর্তী কোচের ব্যাপারটা না হয়ে সেই জিনিসটা আমরা না, যে খুব ছোট করে চিন্তা যে কোচিং এর কি কোনো সম্ভাবনা দেখতে পাচ্ছেন কিনা, কোচিং এর দিক থেকে পরিবর্তন খুব সংক্ষেপে জানতে চাই। না, আমার কাছে মনে হচ্ছে যে কোচিংয়ে আপনি লোকাল কোচদেরকে ইউজ করাটা উচিত, খুব ভালো হবে। তাহলে হয় কি যে আপনি এটাকেও লোকাল কোচরা একটা প্রফেশন হিসাবে নিতে পারবেন। আপনি দেখুন ইন্ডিয়ার কিন্তু ম্যাক্সিমাম কোচ কিন্তু যারা রয়েছে ন্যাশনাল টিমের সঙ্গে তারা কিন্তু লোকাল কোচ থেকে আসেন, ফলে আপনি এই আপনার ধারাবাহিকতাটা ঠিক থাকবে একটা জিনিস, আর কোচরাও তখন এক ধরনের চ্যালেঞ্জটুকু অনুভব করবেন। আমার কাছে তো খুব ভালো লাগবে যে বাংলাদেশের কোনো কোচ যদি আপনি বিদেশি কোনো কোচের মানে দলের দায়িত্বটুকু পান, সেটা যদি হয়ে থাকে, সো এটা তাদের জন্য একটা কর্মক্ষেত্র তৈরি হবে। আর লোকাল কোচরা খারাপ কোনো কিছু করছেন আমার কাছে তো মনে হচ্ছে না, আর তাদেরকেও আমি মনে করি যে ওই যে শর্ট টার্মের দায়িত্বটুকু না দিয়ে লং টার্মের দায়িত্বটুকু দেওয়াটা উচিত। কায়সার ভাই, আমরা অনেকখানি আলোচনা করলাম বাংলাদেশ ক্রিকেটের যে হালচালের যে কথাগুলো আমরা বলতে চাচ্ছি, সেই জিনিসটা ভালো কিছু হোক, বাংলাদেশ ক্রিকেটে একটা সুদিন ফিরুক, সেটার প্রত্যাশা থাকবে। ধন্যবাদ আপনাকে আলোচনার জন্য। ধন্যবাদ। শেষ করছি এখন মাঠের আজকের আয়োজন, সাথে থাকার জন্য ধন্যবাদ।